পরবর্তী স্টেশন পার্ক স্ট্রিট, প্ল্যাটফর্ম বাঁ দিকে। अगला स्टेशन पार्क स्ट्रीट, प्लेटफॉर्म बाएं तरफ। The next station is Park Street. The platform is on the left side. Station Park Street. Station Park Street. মেট্রো স্টেশনে গেট দিয়ে বাইরে বেরিয়ে পার্ক স্ট্রিট ক্রসিং এর কাছে এসে দাঁড়ালেন অনন্ত সরকার। ক্রসিং থেকে যে রাস্তাটা ময়দানের একেবারে পিছনের দিকে গিয়ে মিশেছে, সেই রাস্তাটার দিকে ধীরে সুস্থে হাঁটতে থাকেন ভদ্রলোক। বড় রাস্তা পেরিয়ে একটা সিগারেট ধরান, আবার হাঁটতে থাকেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর এই কয়েক মাসে সপ্তাহে প্রায় 2 থেকে 3 দিন ঠিক এই বিকেলের দিকে নিজের শোভাবাজারের বাড়ি থেকে অনন্তবাবু ময়দানের এই দিকটাতে বেড়াতে আসেন। কখনো এসে বসেন, কখনো একটু হাঁটেন, চিন্তা করেন তার ফেলে আসা জীবন সম্পর্কে। পুজো শেষ, এখন এই সময়টা বিকেলের দিকে মাঝে মধ্যে হালকা একটু উত্তরের হাওয়া এদিক ওদিক শীত আসার বার্তা দিচ্ছে। শীতে অনন্তবাবুর মন খারাপটা বাড়ে। সেই কত বছর আগে এক ভরপুর শীতের দিনে 2.5 বছরের ছোট্ট মেয়ে দিতিপ্রিয়াকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন অদিতি। অনন্তবাবুর স্ত্রী। অনন্তবাবুর কাজের অনিশ্চয়তা, ভয় বা বিপদ এবং তার সঙ্গে সংসারের প্রতি অনন্তবাবুর উদাসীন থাকা, অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত মেনে নিতে পারেননি অদিতি। কলকাতা পুলিশের উচ্চ পদে কর্মরত অনন্তের দিন কাটত অপরাধীদের নিয়ে। আজ অনন্তবাবু এসে বসেছেন খানিকটা ঘাসের উপর। সকাল থেকে মেয়ের কথা ভীষণ মনে পড়ছে আজ। ডিভোর্সের পরে আমেরিকায় দাদা বৌদির কাছে মেয়েকে নিয়ে চলে গিয়েছিলেন অদিতি। দিতিপ্রিয়াকে আর কখনো দেখতে পাননি অনন্ত। আজ কিন্তু ময়দানের পিছনের দিকটা অতটা শান্ত নেই। সামান্য একটু দূরে একদল কম বয়সী ছেলে মেয়ে হই হই করে জায়গাটা জমজমাট করে তুলেছে। অনন্তবাবু ভাবলেন তার দিতি এদের বয়সী হবে। কি জানে কেমন দেখতে হয়েছে মেয়েটাকে। ছেলে মেয়েদের দিকে তাকিয়ে থেকে আনমনে সব ভাবতে ভাবতেই হঠাৎ দলের একটা মেয়ের দিকে নজর গেল তার। মেয়েটি দেখতে মোটামুটি সুন্দর, পরনে দামি ব্র্যান্ডের হালকা সবুজ রঙের কুর্তি আর জিন্স। অনন্তবাবু বুঝলেন তার শরীরের সমস্ত স্নায়ুর মধ্যে দিয়ে যেন একটা বিদ্যুৎ রেখা খেলে গেল এক মুহূর্তে। আচমকা এমন একটা দৃশ্য যে কোনো দিন তিনি দেখতে পাবেন, এমনটা তার কল্পনার অতীত ছিল। বিস্ফোরিত দৃষ্টি মেয়েটির মুখের দিকে স্থির রেখে অস্পষ্টে বললেন, এ কি করে সম্ভব? আমি কি দেখছি? কাকে দেখছি আমি? অসম্ভব, অসম্ভব। মাথাটা ঘুরে উঠল, হাতে ও পায়ের পাতায় ঘাম জমতে শুরু করেছে। কিছু সেকেন্ডের মধ্যে অনন্তবাবু দেখলেন তার চোখের সামনে জমে উঠেছে ঘোলাটে অন্ধকার। শুনছেন? শুনতে পাচ্ছেন? আপনি ঠিক আছেন? মেয়েলি আওয়াজে অন্ধকার কাটিয়ে আবার বিকেলের আলোয় ফিরে এলেন অনন্তবাবু। তিনি কি অজ্ঞান হয়ে গিয়েছিলেন? কে তাকে ডাকলো? এটা বুঝতে গিয়ে আরো একবার যেন ইলেকট্রিক শক খেলেন অনন্ত। হালকা সবুজ কুর্তি পরা মেয়েটা এবার তার একেবারে সামনে দাঁড়িয়ে আছে। সেই এতক্ষণ কথা বলছিল। কি আশ্চর্য! এসব তার সাথে কি হচ্ছে আজ? শরীরের সমস্ত শক্তি জড়ো করে কোনো মতে উঠে দাঁড়ালেন তিনি। তুমি কি করে? তুমি? মেয়েটির মুখের ভাব বদলটা হলো হঠাৎ। ও, আপনি তবে আমাকে এতদিন পরেও চিনতে পেরেছেন। আপনি বোধহয় আজ এখানে আমাকে একদমই এক্সপেক্ট করেননি। ভাবছেন অসম্ভব, তাই না?
অনন্ত জানেন তিনি ভুল দেখছেন না। আজও এত বছর পরে যে মুখ তিনি প্রায় ঘুমের মধ্যে দেখেন, সেই মুখ ভুলে যাওয়া সম্ভব নয়। অসম্ভব শুধু আজ এই মেয়েটা তার সামনে দাঁড়িয়ে থাকাটা। 17 বছরে যে মেয়েটার লাশ তিনি নিজে গিয়ে পৌঁছে দিয়েছিলেন পোস্টমর্টমের ঘরে, যে মুখটা স্বপ্নে এলে তিনি চমকে উঠে বসেন রাত্রিরে, সেই মেয়েটা কিভাবে আজ এখানে তার সামনে দাঁড়িয়ে আছে? কি করে? মনে আছে সেই দিনটার কথা? আমাদের টালির চালের এক কামরার ঘরটায় আমি আর বাবা, বাইরে পুরো এলাকা ঘিরে রেখেছে আপনার পুলিশ। বাবাকে ধরতে এসেছিলেন আপনারা। সে খুনি ছিল। বাবার অত্যাচার, খুনির বউয়ের পরিচয় সহ্য করতে না পেরে 5 দিন আগে যে ঘরে আমার মা গলায় দড়ি দিল, সেই ঘরে আমি আর বাবা। মনে আছে আপনার পুলিশ বাবু? ঘরের ভিতর আমার কান্না, চিৎকার করে আমাকে বাঁচাতে বলা, সব সেদিন শুনেছিলেন আপনি বাইরে দাঁড়িয়ে। বাবা দরজা ভিতর থেকে আটকে রেখেছিল। আপনি জানতেন। একটা ছোড়াটা আমার গলার কাছে ধরে বলেছিল, দরজা খোলার চেষ্টাও করলে আমাকে এখনই কেটে 2 টুকরো করে ফেলবে। কিন্তু আপনি সেদিন শুধুই খুনি ধরতে এসেছিলেন। আমার কান্না, চিৎকার তাই বোধহয় আপনার কানে পৌঁছয়নি। অপরাধীকে ধরার নেশায় এতটাই মরিয়া ছিলেন যে কিচ্ছু না ভেবে গুলি চালিয়ে দিলেন। গুলি তো বাবার গায়ে লাগলো না। দাগি খুনের আসামি মনীষের গায়ে লাগলো না, লাগলো তার ক্লাস 10-এ পড়া মেয়ে ফুলির গায়ে, আমার গায়ে। কি বাঁচানোই না বাঁচিয়েছিলেন সেদিন আমায় পুলিশ বাবু। 21টা বছর হয়ে গেল সেই দিনটার। প্রতিজ্ঞা করেছিলাম সেদিন মনীষকে ধরবই, জীবিত অথবা মৃত। সে সেদিন তার ঘরে ফিরে এসেছে খবর পেয়েছিলাম। আমার কলিগরা বারবার বারণ করেছিল, অনুরোধ করেছিল, বলেছিল, স্যার প্লিজ গুলি চালাবেন না, প্লিজ, ভেতরে মনীষের বাচ্চা মেয়েটাও আছে। কিন্তু আমার জেদ চেপে গিয়েছিল। কারোর কথা না শুনে গুলি চালিয়ে দিয়েছিলাম পরপর 3টে। শুধু আমার জেদের জন্যই নিষ্পাপ মেয়েটা সেদিন, শুধু আমার জেদের জন্য ফুলির বাবার মতো আমিও খুনি। আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারিনি, পারবো না। আমিও খুনি। 2 চোখ জলে ভেসে গেল একসময় দুধে পুলিশ অফিসার অনন্ত সরকারের। এতক্ষণ এইভাবে সময় কেটেছিল কে জানে। কিছুটা স্বাভাবিক হয়ে 2 হাতে তালু দিয়ে চোখ মুছতেই অনন্তের সামনে সেই ঘোলাটে অন্ধকারটা গাঢ় হয়ে ফিরে এলো। পড়ে গিয়ে জ্ঞান হারালেন তিনি। দাঁড়িয়ে থাকা মানুষটাকে হঠাৎ পড়ে যেতে দেখে ছুটে এলো সেই অল্প বয়সী ছেলে মেয়ের দলটা। একজন তার জলের বোতল খুলে অনন্তবাবুর চোখে মুখে জলের ছিটে দিল। ভিড়ের মধ্যে একজনের মোবাইলটা হঠাৎ বেজে উঠল। এই দিদি প্রিয়া, তোর ফোনটা বাজছে, ধর ফোনটা। হ্যাঁ মা বলো। না বলো। আচ্ছা। মেয়েকে ফোন করেছেন অদিতি। কথা বলতে বলতে একটু দূরে চলে গেলেন মেয়েটা। শুধু অনন্তবাবুর যদি জ্ঞান থাকতো, তিনি আজ এত বছর পরে তার মেয়েকে দেখতে পেতেন। পরনে দামি ব্র্যান্ডের হালকা সবুজ কুর্তি আর জিন্স। আজ আপনি শুনলেন তৃণা চৌধুরী লেখা গল্প 21 বছর পরে।
গল্পে অনন্ত সরকারের ভূমিকায় অম্লান জ্যোতি সরকার, গল্প পাঠে ত্রিপর্ণা বল, ফুলি প্রীতিপ্রিয়া এবং মেট্রোর ঘোষকের ভূমিকায় ত্রিনা, গল্পের সূত্রধার আমি মহিমা দাস। সাউন্ড এডিট এবং পুরো গল্পটির পরিচালনায় সাহায্য করার জন্য রনিত সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ অম্লানকেও। তার সঙ্গে ধন্যবাদ আপনাকে গল্পটি শোনার জন্য। শেষ হলো গল্প 21 বছর পরে। নমস্কার।